আমরা মানব জাতিরা খুবই রহস্যপ্রিয়। বিভিন্ন রহস্যের জোট খুলতে আমরা খুবই ভালোবাসি। রহস্যের জোট খুলতে খুলতে আজ আমরা পৃথিবীকে এই আধুনিক রূপ দান করেছি। সব রহস্যই আমাদের ভাবায়। যখন ভাবনার পর সেই রহস্যের দ্বার মানবজাতি উন্মোচন করতে সক্ষম হয়, তারপর আমরা সেটাকে বলি আবিষ্কার। কিন্তু এই আধুনিক যুগে এসেও প্রকৃতির কিছু রহস্যের কাছে আমরা যেন আজও ছেলে মানুষ। কোথাও একটা পিছিয়ে পড়ে থাকি আমরা। যেসব অদ্ভুত ঘটনার ব্যাখ্যা আমরা বিজ্ঞানসম্মতভাবে না পাই কিংবা না দিতে পারি, সেটাকে আমরা ভৌতিক বলে ছেড়ে দিই। বন্ধুরা, আজকের ভিডিওটা খুব রোমাঞ্চকর হতে চলেছে, কারণ আজকে আমরা আমাদের বাংলাদেশের এরকম কিছু রহস্যময় জায়গা নিয়ে কথা বলবো যা আপনাদের ভাবিয়ে তুলতে বাধ্য করবে। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তালিকার 1 নম্বরে রয়েছে যে স্থানটি, তার নাম হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। মেঘনা নদী আর বঙ্গোপসাগরের মিলিত হওয়ার জায়গা বা মোহনাকে উপনিবেশিক শাসনামলে ব্রিটিশরা সোয়াচ অফ নো গ্রাউন্ড বা অতল স্পর্শী নামকরণ করেন। এই জায়গাটি একটি রহস্যময় জায়গা, কারণ তৎকালীন ব্রিটিশদের মতে সমুদ্রের এই জায়গাটির কোনো তল বা সীমা নেই। অনেকে আবার সোয়াচ অফ নো গ্রাউন্ডকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খাত বলে মনে করেন। প্রায় 1,25,000 বছর পূর্বে তৈরি হওয়া এই সোয়াচ অফ নো গ্রাউন্ডের গভীরতা পরিমাপ করা আজও সম্ভব হয়নি। যা কোনোদিন সম্ভব হবে কিনা সেটাও এক রহস্য। এরপর যে স্থানটি রয়েছে সেটা হচ্ছে লালবাগ কেল্লার সুড়ঙ্গ। লালবাগ কেল্লা কোথায় অবস্থিত সেটা আমরা প্রায় সকলেই জানি। মোহাম্মদ আজম শাহ কর্তৃক 1678 সালে নির্মিত এই স্থাপনাটি ঢাকাতে অবস্থিত। লালবাগ কেল্লা নিয়ে মানুষের মুখে মুখে অনেক কাহিনী প্রচলিত আছে। বিশেষ করে লালবাগ কেল্লার সুড়ঙ্গ সম্পর্কিত আলোচনা বহুল প্রচলিত। ধারণা করা হয় জমিদারদের বিপদ থেকে বাঁচার শেষ উপায় হিসেবে এই সুড়ঙ্গটি ব্যবহার করা হতো। এই সুড়ঙ্গের বিশেষ রহস্য হলো, কেউ যদি একবার এই সুড়ঙ্গে প্রবেশ করে সে আর কোনোদিনও ফিরে আসে না। অর্থাৎ এই সুড়ঙ্গে প্রবেশকারীকে আর খুঁজে পাওয়া যায় না। লালবাগ কেল্লার সুড়ঙ্গের ভেতর খুবই অন্ধকার। সাধারণ টর্চের আলো এখানে কোনো কাজেই আসে না। বর্তমানে বাংলাদেশ সরকারের নির্দেশে লালবাগ কেল্লার সুড়ঙ্গটি বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে এখনো রহস্যময় হয়ে থেকে গেল লালবাগ কেল্লার এই সুড়ঙ্গ। ফয়েজ লেক চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অবস্থিত মনুষ্য কর্তৃক খননকৃত এটি একটি কৃত্রিম হ্রদ। এটি 1924 সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে খনন করা হয়। সৌন্দর্য ও বিনোদনের জন্য ফয়েজ লেক একটি প্রসিদ্ধ নাম। তবে নজর কাড়া সৌন্দর্যের সাথে সাথে ফয়েজ লেককে ঘিরে নানান রকম গল্প প্রচলিত আছে। প্রায়শই শোনা যায় এখানে সাদা ও কালো পোশাক পরিহিত 2 রহস্যময় নারী ঘোরাফেরা করে। স্থানীয় মানুষের মতে ফয়েজ লেকে এই 2জন নারীর মৃত্যু হয়, কিন্তু তাদের অতৃপ্ত আত্মা লেক ছেড়ে কখনোই যায়নি। তবে এসব গল্পের এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি, কিন্তু প্রচলিত ভুতুড়ে গল্পগুলো ফয়েজ লেককে আরো রহস্যময় করে তুলেছে। চলন বিল নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলা জুড়ে বিস্তৃত চলন বিল দেশি বিদেশি পর্যটকদের কাছে সমান আকর্ষণীয় একটি দর্শনীয় স্থান। 3 জেলা জুড়ে চলন বিলের বিস্তৃতি হলেও সিরাজগঞ্জ অংশ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে প্রচলিত রয়েছে বেশ কিছু ভুতুড়ে গল্প, যা চলন বিল ভ্রমণে পর্যটকদের আগ্রহ আরো বাড়িয়ে তোলে। জানা যায় সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলায় আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী জমিদার কোন এক অজ্ঞাত কারণে হঠাৎ করে মারা যান। জমিদারের মৃত্যুর রাতেই এখানে 3টি মন্দির গড়ে ওঠে এবং মন্দিরগুলো পরের দিনই আপনা আপনি ভেঙে যায়। এরপর থেকে স্থানীয় লোকজনদের সাথে ঘটে যাচ্ছে বিভিন্ন রহস্যময় ঘটনা। গানস অফ বরিশাল ব্রিটিশ শাসনামলে বাকেরগঞ্জ হিসেবে পরিচিত বরিশালের তৎকালীন ব্রিটিশ সিভিল সার্জন প্রথম গানস অফ বরিশাল ঘটনাটি প্রকাশ করেন। প্রতি বর্ষার শুরুতে অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গভীর সাগর থেকে কামানদাগার আওয়াজ আসত, আর তখন ব্রিটিশরা মনে করতেন কোনো জলদস্যু আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু প্রতিবার অনেক খোঁজাখুঁজি করেও জলদস্যুদের কোনো হদিস পাওয়া যায়নি। দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চল থেকে এক বা একাধিক কামানদাগার বিকট শব্দগুলো বেশি শোনা যেত। কোথা হতে এই অদ্ভুত কামানের শব্দ আসতো সেই রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি। জনপ্রিয় কবি সুফিয়া কামাল তার আত্মজীবনীতেও এই কামানের শব্দের কথা লিখে গেছেন। তবে 1950 সালের পর থেকে এই রহস্যময় কামান দাগার শব্দ আর শোনা যায়নি। এরপর যে স্থানটির নাম বলবো সেটা চিকনকালা বা নিফিউপাড়া নামে পরিচিত। চিকনকালা বা নিফিউপাড়া বাংলাদেশ এবং মায়ানমারের নো ম্যানস ল্যান্ডে অবস্থিত একটি রহস্যময় গ্রাম। এখানে প্রায় সময়ই দাঁতালো শূকর, ময়ূর, বাঘ এবং ভাল্লুকের শব্দ শোনা যায়, অথচ এগুলোর কোনো অস্তিত্বই এই এলাকায় নেই। এছাড়াও এলোমেলোভাবে চিতাবাঘের ছাল ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় এই এলাকায়। চিকনকালার বাসিন্দাদের মতে বছরের অনির্দিষ্ট
অনির্দিষ্ট একটি সময়ে গভীর বনের ভেতর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে, আর তখন বনের মধ্যে কেউ আটকে গেলে সে আর ফিরে আসে না। কিছুদিন পরে বনের ভেতরে তাদের মৃতদেহের খোঁজ পাওয়া গেলেও শরীরে আঘাতের কোনো রকম চিহ্ন থাকে না। সর্বশেষে যে স্থানটির নাম বলবো সেটা হলো দুর্গাসাগর। দুর্গাসাগর হলো বাংলাদেশের দক্ষিণে বরিশাল জেলার অন্তর্গত একটি বৃহৎ দিঘি। দিঘির মাঝখানে জঙ্গলপূর্ণ একটি ছোট দ্বীপ আছে। জায়গাটি ঘিরে রয়েছে বহু রহস্যময় ঘটনা। 1780 সালে চন্দ্রদ্বীপের পঞ্চদশ রাজা শিবনারায়ণ এই বিশাল জলধারটির খনন কাজ করেন। তার স্ত্রী দুর্গামতির নাম অনুসারে এর নামকরণ করা হয় দুর্গাসাগর। ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি একে ঘিরে থাকা রহস্যময় বিভিন্ন ঘটনা এই স্থানটিকে করে তুলেছে আরো রোমাঞ্চকর। স্থানটিকে ঘিরে সম্প্রতি এক ঘটে যাওয়া ঘটনার বর্ণনা করছি। কিছুদিন আগে একটি বেসরকারি কোম্পানিতে সদ্য চাকরিপ্রাপ্ত এক যুবক তার বন্ধুদের সাথে বাজি ধরে যে সে এই পার থেকে সাঁতরে ওই দ্বীপে পৌঁছাবে। বন্ধুরা পাড়ে দাঁড়িয়ে তার সাঁতার দেখতে থাকে এবং যুবকটি সাঁতরে দ্বীপে পাড়ি জমানোর উদ্দেশ্যে সাঁতরানো শুরু করে। দিঘির মাঝামাঝিতে গিয়ে যুবকটি ডুব দিলে সে আর উপরে উঠে আসেনি। এরপর রহস্যজনকভাবে ডুবুরিরা দিঘির অন্য প্রান্ত থেকে তার মৃতদেহ উদ্ধার করে। এর চেয়েও আরো রহস্যজনক ব্যাপার হচ্ছে যে দিঘিতে যে পরিমাণে পানি ছিল তাতে যুবকটি দাঁড়িয়ে থাকলে বড় জোর তার গলা পর্যন্ত ডুববে। সে অল্প পানিতেই তার মৃত্যু হয়। আর এরকম দুর্গাসাগরের বিলে পানিতে ডুবে মরে যাওয়ার ঘটনা এর আগেও অনেকবার ঘটেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।